আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি জেনেসিস গাইনিডের আরও একটি নতুন সেশনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর হাবিবা আক্তার স্মৃতি। আজকের টপিকটা ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন, গত 2 দিন যাবত আপনারা শুনছেন জানছেন যে আজকের টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিকের উপর, এবিও অ্যান্ড আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। একটা মেয়ে যখন মা, আজকে মা দিবসে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি সাথে। তো একজন মেয়ে যখন মা, তখন তার কত সমস্যা বা কত রেসপন্সিবিলিটি, তাই না? তার বাচ্চাকে নিয়ে চিন্তা, তাকে নিজেকে নিয়ে চিন্তা, সবকিছু মিলিয়ে তার ব্লাড গ্রুপটা নিয়েও চিন্তা করতে হয়, দেখেন তো। তো একজন মেয়ে যখন মা, তার ব্লাড গ্রুপে নিয়ে কত চিন্তা। ব্লাড গ্রুপ যদি ও ব্লাড গ্রুপ হয়, বাচ্চা যদি অন্য ব্লাড গ্রুপের হয় তাহলে কিছু সমস্যা হয়, অথবা মায়ের যদি নেগেটিভ রক্ত হয়, বাচ্চার যদি পজিটিভ রক্ত হয় তাহলেও কত সমস্যা। তো আজকে আমরা এই দুইটা টপিক নিয়ে জানবো যে আসলে একটা মেয়ের বা একজন মায়ের রক্তের গ্রুপ বা রক্তের যে রেসাস ফ্যাক্টর সেটার উপর কি কি ডিপেন্ড করে বা কিভাবে একটা বাচ্চা এফেক্টেড হয়। আচ্ছা, প্রথমেই একটা বেসিক জিনিস দেখি, দেখেন একটা ছবি আমি অ্যাড করেছি। ছবিটার মধ্যে খেয়াল করেন, আরইচ ইনকম্প্যাটিবিলিটি কখন বলি? যে বাচ্চা যখন পজিটিভ হবে এবং মা নেগেটিভ হবে, তখনই কিন্তু আরইচ ইনকম্প্যাটিবিলিটি হওয়ার সম্ভাবনা থাকে, মানে এটা হচ্ছে পূর্ব শর্ত। এই শর্তটার বাইরে যেয়ে কিন্তু আরইচ ইনকম্প্যাটিবিলিটি হবে না। আর এবিওর ক্ষেত্রে শর্তটা কি দেখেন, ছবিতে দেওয়া আছে। মা হচ্ছে ও ব্লাড গ্রুপের হবে, পজিটিভ নেগেটিভ যাই হোক, এখানে ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করছে। এখানে ও ব্লাড গ্রুপ হবে। বাচ্চা দেখেন, বাচ্চার মধ্যে দেওয়া আছে এ, এ অথবা বি, তবে এ ব্লাড গ্রুপটা একটু বেশি অ্যাফেক্টেড হয়। তাহলে এ অথবা বি ব্লাড গ্রুপ যদি বাচ্চার হয়, সেসব ক্ষেত্রে এবিও ইনকম্প্যাটিবিলিটি হবে। আচ্ছা, চলুন এখন এবিও ইনকম্প্যাটিবিলিটির নর্মাল যে মেকানিজমটা, সেই মেকানিজমটা দেখি। আমি মায়ের একটা ছবি আঁকছি, এরকম করে মায়ের একটা ছবি আঁকছি, মনে করেন উনি হচ্ছেন মা, ঠিক আছে? আর এই হচ্ছে ছোট্ট তার বেবিটা, ঠিক আছে? তাহলে মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ, ঠিক আছে? আর বাচ্চার হচ্ছে এ অথবা বি ব্লাড গ্রুপ। এটা হচ্ছে আমাদের বেসিক মেকানিজম এবিও ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে। তাহলে বেসিক মেকানিজমে খেয়াল করেন, মায়ের ও ব্লাড গ্রুপেই কেন সমস্যা হচ্ছে। আমরা একটু দেখি, ও ব্লাড গ্রুপে আমাদের কোনো ধরনের কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিজেন নাই। ও ব্লাড গ্রুপে আছে কি? অ্যান্টিবডি। কোন অ্যান্টিবডি? দুইটা অ্যান্টিবডি আছে, এনটি এ আছে আর এনটি বি আছে, ঠিক আছে? এনটি এ এনটি বি দুইটাই আছে। এই দিক দিয়ে মায়ের সাথে বাচ্চার যে কানেকশন সেটা মেনটেন করছে হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা। এখন খেয়াল করেন, মায়ের শরীরে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি দুইটাই আছে। এই অ্যান্টিবডি দুইটার কি কোনো সমস্যা আছে? না। এই অ্যান্টিবডি দুইটাই হচ্ছে আইজিএম। আমরা জানি আইজিএম এর মলিকুলার ওয়েট অনেক বেশি, এজন্য এটা প্লাসেন্টা ক্রস করতে পারে না। তাই আইজিএম প্লাসেন্টা ক্রস করে করে বাচ্চার শরীরেও যেতে পারবে না, সমস্যা নেই। কিন্তু সমস্যা কখন হবে? সমস্যা হবে যখন বাচ্চার ব্লাড গ্রুপ এ অথবা বি হবে। এ অথবা বি ব্লাড গ্রুপে কি সমস্যা হবে আমরা একটু দেখি। মনে করেন বাচ্চা ব্লাড গ্রুপ এ, বি হবে ঠিক তার অপোজিট। এ ব্লাড গ্রুপে কি থাকে আমরা জানি, অ্যান্টিজেন থাকে এ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে বি অ্যান্টিবডি। আচ্ছা, আমরা জানি স্বভাবতই যে অ্যান্টিজেনটা প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে যখন একটা বাচ্চা ব্লাড গ্রুপ এ অথবা বি, তখন আমরা দেখব যে তার অ্যান্টিজেন যেটা আছে, এই অ্যান্টিজেনটা প্লাসেন্টা ক্রস করে করে বাচ্চা থেকে মায়ের শরীরে চলে গেল এই অ্যান্টিজেন। এখন মা যখন এই অ্যান্টিজেনটাকে দেখলো, মায়ের ব্লাডে যখন এই অ্যান্টিজেনটাকে দেখলো, মা কিন্তু একে চিনে না, তাই না? কারণ মায়ের শরীরে এর আগে কখনোই এই অ্যান্টিজেন ছিল না। যেহেতু এই অ্যান্টিজেন ছিল না, মা যেহেতু চিনে না, তাহলে মা কি করবে? এর এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডিটা কি? আইজিজি, আইজিজি। তাহলে এই আইজিজিটা কিন্তু প্লাসেন্টা ক্রস করে করে বাচ্চার শরীরে যেতে পারবে। বাচ্চার শরীরে তো অ্যান্টিজেন আছে আমরা জানি। তাহলে এই অ্যান্টিজেনকে, যখন অ্যান্টিজেনটা তো থাকে, তো অ্যান্টিবডি যখন অ্যাটাক করবে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে কি করবে? একটা বিষক্রিয়ার মতো হবে। মানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, আরবিসিগুলোকে ডিস্ট্রয় করে দেবে, হিমোলাইসিস হয়ে যাবে। যদিও যেহেতু এই প্রসেসটা একটু লেন্দি প্রসেস, সেসব ক্ষেত্রে দেখা যায় যে এবিও ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে একটু সিভিয়ারিটিটা কম থাকে, লেস সিভিয়ার থাকে। তবে এখানে একটা কথা হচ্ছে, এবিও ইনকম্প্যাটিবিলিটিতে প্রায় 50% বাচ্চাই
প্রথমবার মানে ফার্স্ট ফার্স্ট প্রেগনেন্সিতে বেশিরভাগ বাচ্চা এফেক্টেড হয়, বেশিরভাগই হচ্ছে গিয়ে এবিও ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে ফার্স্ট বাচ্চা এফেক্টেড হয় সবচেয়ে বেশি। আর একটু পরে আরএইচের ক্ষেত্রে দেখবো, আরএইচের ক্ষেত্রে দেখবো মানে রিপিটেড প্রেগনেন্সি, মানে ফার্স্ট প্রেগনেন্সির তুলনায় সেকেন্ড থার্ড প্রেগনেন্সিতে বেশি এফেক্টেড হয়। আচ্ছা, তাহলে এবিও ইনকম্পিটিবিলিটি আমরা মোটামুটি বুঝেছি যে মায়ের রক্তে অ্যান্টিজেন নাই, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যখনই বাচ্চার অ্যান্টিজেনটা মায়ের শরীরে ঢুকে যাচ্ছে, তখন মা এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে। আর আমরা কিন্তু জানি একমাত্র অ্যান্টিবডি যেটা হচ্ছে আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে। তার মানে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে ঢুকে যাচ্ছে, আর বাচ্চার তো আগে থেকেই অ্যান্টিজেন বসে আছে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে কমপ্লেক্স তৈরি করবে, আলটিমেটলি হিমোলাইসিস হবে, বাচ্চা জন্ডিস ডেভেলপ করবে। তাহলে এসব ক্ষেত্রে জন্ডিসটা ইউজুয়ালি মাইল্ড জন্ডিস হয়, মাইল্ড জন্ডিস হয়। তাহলে এবি ইনকম্প্যাটিবিলিটি থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আমরা একটু দেখি, ঠিক আছে? দেখেন, এখানে আমরা বলেছি যে 15% বেবিজ ডো গট এবিও ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, মাত্র 15%-এর ক্ষেত্রে দেখা যায়। আর মাত্র <1% হিমোলাইসিস হয়। তার মানে এইসব ক্ষেত্রে দেখা যায় যে হিমোলাইসিস খুবই যেহেতু কম হয়, তাই জন্ডিসটাও কম হবে এবং খুবই মাইল্ড জন্ডিস ডেভেলপ করবে। আবার দেখেন, এসব ক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট কুম টেস্ট করি, এটা কিন্তু উইকলি পজিটিভ। একটা কোশ্চেন আমি আজকে পোস্ট করেছিলাম যে ডিরেক্ট কুম টেস্ট কোন ক্ষেত্রে স্ট্রংলি পজিটিভ হবে। দেখেন তো, এবিওর ক্ষেত্রে মাত্র 3-4% ক্ষেত্রে পজিটিভ হয়, কিন্তু আরএইচ এর ক্ষেত্রে দেখবো আমরা খুবই স্ট্রংলি পজিটিভ হয়। তো এইসব ক্ষেত্রে অ্যান্সার কি হবে? স্ট্রংলি পজিটিভ হয়ে আছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। দেখেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটির সাথে যদি আপনি কন্ট্রাস্ট পার্থক্য করতে চান, সেসব ক্ষেত্রে দেখবেন যে এবিওর ক্ষেত্রে ফার্স্ট বেবিটা বেশি এফেক্টেড হয় প্রায় 50%, প্রায় 50%। আচ্ছা, দেখেন এখানে প্রগনোসিসটা একটু খেয়াল করবেন যে আমাদের মাইল্ড জন্ডিস অ্যাপিয়ার করে, এটা আমরা জানি, তবে যেই জন্ডিসটা অ্যাপিয়ার করে এটা কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস, এটা একটু খেয়াল রাখতে হবে। যে আমরা জানি যে প্যাথোলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি 24 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার করে, সেটা প্রধান কারণ হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, আর সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ যদি আমরা বলি এবিও ইনকম্প্যাটিবিলিটি। তবে এখানে মাইল্ড জন্ডিস ডেভেলপ করবে। আর এই জন্ডিসটা বা এই এবিও ইনকম্প্যাটিবিলিটিটা আমরা কিন্তু কখনোই প্রি নেটালি ডায়াগনোসিস করতে পারবো না, কারণ প্রি নেটালি আমরা বাচ্চার ব্লাড গ্রুপটা দেখতে পারি না। তাহলে ডায়াগনোসিস কখন করতে পারবো? ডায়াগনোসিস অনলি আফটার বার্থ, অনলি আফটার বার্থ। তাহলে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আপনি প্রি নেটালি কোনটা ডায়াগনোসিস করতে পারবেন, এবিও নাকি আরএইচ? আমরা কিন্তু আরএইচ ডায়াগনোসিস করতে পারবো। আচ্ছা, তাহলে ব্লাড গ্রুপ কি কি এটা আমরা জেনে ফেলেছি অলরেডি। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন একটু খেয়াল করবেন, মাইক্রোস্ফেরোসাইটস অন ব্লাড স্মেয়ার ইজ ক্যারেক্টারিস্টিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এসবিএ। প্রায় কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এবিও ইনকম্প্যাটিবিলিটি। কি পেলাম? যে মাইক্রোস্ফেরোসাইট, ঠিক আছে। আর রেটিকুলোসাইট কাউন্টটা বেড়ে যাবে এবং আরবিসি ক্ষেত্রে আমরা দেখব অসমোটিক ফ্রাজিলিটিটা বেশি। এটা নিয়ে কিন্তু অনেকবার এমসিকিউ এসেছে এফসিপিএস পার্ট 1 অবস অ্যান্ড গাইনিতে। এখানে যেহেতু মাইল্ড জন্ডিস হয়, তাই এখানে তেমন কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ফটোথেরাপি রাখতে পারে, তবে সেটাও খুবই কম, মাত্র 10%-এর ক্ষেত্রে। আর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন খুবই রেয়ার, খুবই রেয়ার। আমরা জানি জন্ডিসের প্রথম ট্রিটমেন্ট কি? জন্ডিসের প্রথম ট্রিটমেন্টই হচ্ছে, যদি এটা ফিজিওলজিক্যাল হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, হাইড্রেশন মেনটেন করি এবং প্লাস হচ্ছে ব্রেস্ট ফিডিং বা হচ্ছে ফিডিংটাকে এনকারেজ করি। আর যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় সেসব ক্ষেত্রে প্রধান ট্রিটমেন্ট কিন্তু মোটামুটি যে ফটোথেরাপি, ফটোথেরাপি। কিন্তু এবিওর ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু খুবই কম ক্ষেত্রে হচ্ছে ফটোথেরাপি লাগে, আমাদের মেইনলি হচ্ছে হাইড্রেশনটা মেনটেন করব। যে কোনো জন্ডিসেই আমরা হাইড্রেশন মেনটেন করব, হাইড্রেশন মেনটেন করলে আমাদের মোটামুটি জন্ডিসটা দ্রুত রিপেয়ার হয়। আচ্ছা, আর এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের রেট খুবই রেয়ার, প্রগনোসিসটা এক্সিলেন্ট, এটা প্রগনোসিস এক্সিলেন্ট। এই জন্য দেখা যায় এবিও আর আরএইচ এর মধ্যে মন্দের ভালো হচ্ছে এবিও ইনকম্প্যাটিবিলিটি। এখন চলে আসেন আমরা আরএইচ ইনকম্প্যাটিবিলিটিটা জানবো। আরএইচ ইনকম্প্যাটিবিলিটিটা একটু খেয়াল করেন, এবিও নিয়ে যদি কোনো কোনো কোশ্চেন থাকে, আমি জুম লাইভের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমি অ্যান্সার করতে পারবো, কিন্তু ফেসবুক লাইভের কোশ্চেনগুলো দেখা যাচ্ছে না।
আচ্ছা, এখন চলে আসেন আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এটা কিন্তু অলরেডি আমি বলেছি, প্রথম ছবিটাতেই কিন্তু বলে ফেলেছি যে একজন মায়ের যখন নেগেটিভ রক্ত হবে, একজন মায়ের যখন ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ, তখনই এই আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করতে পারে। তাহলে আমরা একটু ডায়াগ্রাম দিয়ে জিনিসটা জানবো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তো আসলে স্বভাবতই আমরা জানি যে বাচ্চার ব্লাড গ্রুপ কখন পজিটিভ হবে, স্বাভাবিকভাবে যদি বাবা পজিটিভ হয়। তাহলে বাবার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি হোমোজাইগাস পজিটিভ হয় তাহলে 100% বাচ্চা পজিটিভ হবে। আর বাবা যদি হেটেরোজাইগাস পজিটিভ হয় তার মানে হচ্ছে এটা ডোমিনেন্ট থাকবে এবং রিসিসিভও থাকবে, সেক্ষেত্রে 50% বাচ্চা পজিটিভ হবে, 50% বাচ্চা নেগেটিভ হবে। এখন কোনটাই যে 50% সেটা তো আমরা জানি না, এর জন্য প্রতিটা বাচ্চার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন চলে আসেন এবি আরএইচ ইনকম্প্যাটিবিলিটির বেসিক কিছু কথাবার্তা। বেসিক কথাবার্তা প্রথম খেয়াল করেন যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কখন হবে, যখন মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে আরএইচ নেগেটিভ। আরএইচ নেগেটিভ মানে ধরেন নেগেটিভ যে কোনো, এবি নেগেটিভ বা ও নেগেটিভ বা এ নেগেটিভ বা বি নেগেটিভ, যে কোনো নেগেটিভ, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ। এখন মা যেই বাচ্চাটা কনসিভ করেছে সেই বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ। এখন দেখেন আরএইচ নেগেটিভ মানে কি আমরা জানি যে রেসাস অ্যান্টিজেন, আমাদের রক্তে যে রেসাস অ্যান্টিজেনটা থাকার কথা সেই অ্যান্টিজেনটা নাই, তাহলে রেসাস অ্যান্টিজেন অ্যাবসেন্ট। আর বাচ্চা যেহেতু পজিটিভ তার মানে বাচ্চার শরীরে রেসাস অ্যান্টিজেনটা আছে, তার মানে রেসাস অ্যান্টিজেন পজিটিভ। এখন দেখেন খেয়াল করেন এই রেসাস অ্যান্টিজেন, আমরা জানি যে আমাদের যে অ্যান্টিজেনটা আছে এই অ্যান্টিজেন প্লাসেন্টা ক্রস করতে পারে। একটু আগে এবিওর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে বাচ্চার শরীরে যে অ্যান্টিজেনটা আছে এ অথবা বি বা এ বি, যেই অ্যান্টিজেনটাই আছে সেটা প্লাসেন্টা ক্রস করে করে মায়ের শরীরে যেতে পারে। এখন দেখেন রেসাস অ্যান্টিজেনটার একটা বড় বিশেষত্ব কি জানেন, ও ওর মাকে খুবই ভালোবাসে। কেন ভালোবাসে, এটা আবার এবিও থেকে একটু ডিফারেন্ট। দেখেন এবিওর ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা কখনোই বলি নাই যে বাচ্চা মাকে অনেক ভালোবাসে, কিন্তু আরএইচ এর ক্ষেত্রে ভালোবাসার কথাটা কেন বললাম, কারণ এই রেসাস অ্যান্টিজেনটা প্লাসেন্টা ক্রস করবে অনলি অনলি যদি বা মায়ের কোনো অ্যাবডোমিনাল অথবা পার ভ্যাজাইনাল কোনো ব্লিডিং হয় বা ট্রমা থাকে, তাহলে অন্যথায় কিন্তু এই আরএইচ অ্যান্টিজেনটা প্লাসেন্টা ক্রস করতে পারে না। তাহলে পূর্ব শর্তর মধ্যে কয়েকটা জিনিস আছে দেখেন, ফিটো ম্যাটার্নাল হেমোরেজ, যেমন এন্টিপার্টাম হেমোরেজ হতে পারে, অ্যাবডোমিনাল ট্রমা হতে পারে, আইইউডি হতে পারে, এক্সটার্নাল কেফালিক ভার্সন কিছু আমার প্রসিডিওর করি বা ইনভেসিভ কোনো প্রসিডিওর যদি করা হয় সেসব ক্ষেত্রে এটা হতে পারে। তাহলে মনে করেন সাপোজ মায়ের অ্যাবডোমিনাল ট্রমা হয়েছে বা পার ভ্যাজানাল ব্লিডিং, যেমন হতে পারে অ্যাবর্শন, একটোই প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এনিথিং, অথবা এন্টিপার্টাম হেমোরেজ, এপিএইচ এ ব্লিডিংও হতে পারে। এখন সামান্য ব্লিডিং যখন হলো তখন কি হলো, এই অ্যান্টিজেনটা প্লাসেন্টা ক্রস করে করে মায়ের শরীরে চলে গেল, মায়ের শরীরে এখন ঢুকে গেল রেসাস অ্যান্টিজেন। কিন্তু মায়ের আরবিসিতে খেয়াল করেন তো কোনো রেসাস অ্যান্টিজেন নাই। তাহলে যেহেতু মায়ের আরবিসিতে রেসাস অ্যান্টিজেন নাই, এখন হঠাৎ করে যখন রেসাস অ্যান্টিজেন ঢুকে গেল, অলরেডি মায়ের তো ব্লিডিং হচ্ছে বা যাই হোক, কিন্তু রেসাস অ্যান্টিজেন কিন্তু মা চিনতে পারছে না, কারণ মায়ের আগে কখনোই এক্সপোজারের কোনো হিস্ট্রি নাই বা মা একে দেখেও নাই। যেহেতু রেসাস অ্যান্টিজেনকে মা দেখে নাই, তখন মা কি করবে, এই রেসাস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। সেটা কি, এন্টি রেসাস অ্যান্টিবডি। এন্টি রেসাস অ্যান্টিবডি, এই এন্টি রেসাস অ্যান্টিবডি দুই ধরনের, একটা হচ্ছে আইজিএম, আইজিজি। প্রথমে আইজিএম তৈরি হয়, পরবর্তীতে সাবসিকিউয়েন্ট এক্সপোজারে আমাদের আইজিজি তৈরি হয়, আইজিজি তৈরি হয়। আমরা জানি আইজিএম তো আইজিএম প্লাসেন্টা ক্রস না করলেও আইজিজি কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে খেয়াল করেন এই আইজিজি, আমরা জানি মায়ের যখন 8 থেকে 12 সপ্তাহ হবে মানে প্রেগনেন্সি, তখন প্লাসেন্টা ক্রস হতে পারে আইজিজি। এখন মায়ের শরীরে এই অ্যান্টিবডি তৈরি হতে মোটামুটি 10 থেকে 16 সপ্তাহ সময় লেগে যায়, সময় লেগে যায়। এখানে একটা কথা হচ্ছে দেখেন, যেহেতু 10 থেকে 16 সপ্তাহ সময় লাগে, আমাদের মনে করেন একটা প্রেগনেন্ট মায়ের রেসাস নেগেটিভ রক্ত, আরএসটি নেগেটিভ রক্ত, তার কখনোই কোনো ব্লিডিং হয় নাই, ব্লিডিং হয় না, পুরো প্রেগনেন্সি আনইভেন্টফুল ছিল।
কিন্তু তাও তার ব্লিডিং এর একটা হিস্ট্রি থাকবে। কখন বলেন তো? অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। আমরা জানি অ্যাট দ্য টাইম অফ ডেলিভারিতে আমাদের সবচেয়ে বেশি ব্লিডিং হয়, তাই না? আচ্ছা, এখন এই যে ফিটো প্লাসেন্টাল যে হেমোরেজটা হচ্ছে, এই ফিটো ম্যাটার্নাল যে হেমোরেজটা হচ্ছে, এই হেমোরেজটাকে তো আমরা আসলে ওইভাবে প্রিভেন্ট করতে পারি না। তবে এটা যাতে স্পিলেজ না হয় বা মায়ের অ্যাবডোমেনে বেশি না ঢোকে বা বেশি হ্যান্ডেলিং না হয়, সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে একটা মায়ের যদি পুরো প্রেগনেন্সি আনইভেন্টফুল হয়, হঠাৎ করে যখন হচ্ছে গিয়ে, হঠাৎ করে না, যখন হচ্ছে গিয়ে মানে ডেলিভারি টাইম হয়, ডেলিভারি টাইমে যখন ব্লিডিং হয়, তখনই কিন্তু এই অ্যান্টিজেনটা মায়ের শরীরে ঢুকে যেতে পারে। এই অ্যান্টিজেন ঢুকে যাওয়ার সাথে সাথে মায়ের শরীরে তৈরি হয়ে যাবে অ্যান্টিবডি। ততক্ষণে কিন্তু আমার বাচ্চাটা ডেলিভারি হয়ে গিয়েছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। তার মানে দেখেন, ফার্স্ট বেবি ইউজুয়ালি আনএফেক্টেড থাকতে পারে আরএইচ আইসোমিনাইজেশনে। কিন্তু এবিওর ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটা বলি নাই। কারণ কি? এবিওর ক্ষেত্রে কিন্তু কোনো হেমোরেজিক হিস্ট্রির কথা বলা হয়নি। এবিওর ক্ষেত্রে ন্যাচারালি এই অ্যান্টিজেনটা প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে দেখেন, এই বাচ্চা মনে করেন জন্ম নিয়ে নিয়েছে, বাচ্চার কোনো সমস্যা হয়নি। এখন মা মা যখন আবার কনসিভ করবে, আবার কনসিভ করলো, মনে করেন মা আবার কনসিভ করলো। কনসিভ করার পরে মায়ের শরীরে কিন্তু আগে থেকে আইজিজি তৈরি হয়ে আছে। যেহেতু আইজিজি তৈরি হয়ে আছে, আমরা জানি এই আইজিজি প্লাসেন্টা ক্রস করে করে বাচ্চার শরীরে ঢুকে যাবে। যদি বাচ্চা পজিটিভ হয় তাহলে সমস্যা হবে, আর যদি যদি বাচ্চা নেগেটিভ হয় তাহলে কিন্তু সমস্যা নাই। তার মানে ওয়াইফ নেগেটিভ, হাজবেন্ড পজিটিভ ব্লাড গ্রুপ, সেসব ক্ষেত্রেও কিন্তু বাচ্চা নেগেটিভ হতে পারে। কোন ক্ষেত্রে বলেন তো? যখন হাজবেন্ড হেটেরোজাইগাস পজিটিভ। এই কোশ্চেনটা অনেকেই করেন, এজন্য আগেই আমি আনসারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন মনে করেন সেকেন্ড প্রেগনেন্সি কনসিভ করেছে, আইজিজি আগে থেকেই বসে আছে তৈরি হয়ে। এখন আইজিজিটা প্লাসেন্টা ক্রস করে করে বাচ্চার শরীরে ঢুকে গেল। বাচ্চার শরীরে যখন ঢুকে গেল, এই আরএইচ অ্যান্টি রেসাস অ্যান্টিবডি যেটা, সেটাই হচ্ছে আইজিজি। বাচ্চার আরবিসিতে অলরেডি কিন্তু অ্যান্টিজেন বসে আছে, যেহেতু বাচ্চার রেসাস পজিটিভ বা আরএইচ পজিটিভ। যেহেতু অ্যান্টিজেনটা বসে আছে, এই অ্যান্টিবডি যে কি করবে, সরাসরি যে অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে কি হবে? আপনার আরবিসি গুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে, হিমোলাইসিস হবে। এসব ক্ষেত্রে দেখা যায় সিভিয়ার জন্ডিস ডেভেলপ করে। তাহলে এই যে রেসাস অ্যান্টিবডি বা এন্টি রেসাস অ্যান্টিবডি অ্যাটাক করলো, তখন কি হবে? আরবিসি গুলো ডিস্ট্রাকশন হয়ে বিলিভার্ডিন তৈরি হবে, বিলিরুবিন রিলিজ হবে। তারপরে কি? জন্ডিস ডেভেলপ করবে। এসব ক্ষেত্রে দেখা যায় জন্ডিসটা একটু সিভিয়ার পর্যায়ে চলে যায়। এখন ব্যাপারটা হচ্ছে প্রতিকার, কিভাবে আমরা প্রতিকার করব। এবিওতে যেহেতু খুবই লেস সিভিয়ার, বা বাচ্চা খুব কম এফেক্টেড হয়, বা হচ্ছে গিয়ে এটা যেমন হচ্ছে গিয়ে সিভিয়ারিটি খুবই কম, এই জন্য দেখা যায় ওইটা কিন্তু তেমন কিন্তু প্রতিকারের ওই রকম কিছু নাই। ওইটা হচ্ছে বিয়ের আগে যদি কেউ হচ্ছে ব্লাড গ্রুপিং টেস্ট করে বিয়ে করে, তাহলে সেটাই হচ্ছে প্রতিকার। কিন্তু আরএইচের ক্ষেত্রে প্রতিকারের একটা বড় উপায় হচ্ছে আমরা অ্যান্টিবডি দিয়ে দিব। মায়ের শরীরে যখনই অ্যান্টিজেনটা ঢুকে গেল, এই অ্যান্টিজেনের এগেনস্টে যাতে এন্টি রেসাস অ্যান্টিবডি তৈরি না হয়, মানে এন্টি রেসাস অ্যান্টিবডি যাতে তৈরি না হয়, সেজন্য মাকে আমরা এনটিডি ইনজেকশন দিয়ে দিব। কখন দিব? উইদিন 72 আওয়ার্স। তার মানে মায়ের যখনই কোনো ব্লিডিং হবে, এটা হতে পারে প্রেগনেন্সি জনিত ব্লিডিং, মানে কমপ্লিকেশন থেকে ব্লিডিং, অথবা ডেলিভারি টাইমে ব্লিডিং। যখনই ব্লিডিং হবে তখনই আমরা উইদিন 72 আওয়ার্সের মধ্যে মাকে এনটিডি দিয়ে দেবো। তো মাকে যখন আমরা এনটিডি দিয়ে দিব, তখন আসলে কি ঘটনাটা ঘটবে? মায়ের শরীরে যে অ্যান্টিজেনটা আছে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন করে সেটাকে নিউট্রালাইজ করে দিবে, অ্যান্টিজেনগুলোকে নিউট্রালাইজ করে দিবে। ফলে মায়ের শরীরে আর অ্যান্টিরেসাস অ্যান্টিবডি তৈরি হবে না। মায়ের শরীরে যদি অ্যান্টিরেসাস অ্যান্টিবডি তৈরি না হয়, তাহলে কিন্তু পরবর্তী যখন প্রেগনেন্সি হবে, তখনও কিন্তু আসলে কি হবে? তখনও সেটাই কিন্তু ধরে নেওয়া হবে যে এটা অনেকটা ফার্স্ট টাইমের মতো, ফার্স্ট টাইম তখন এক্সপোজার। তখন আবার যখন এক্সপোজার হবে, মাকে আবারও এনটিডি ইনজেকশন দিতে হবে। তবে যদি কোনো প্রেগনেন্সি একদমই আনইভেন্টফুল হয়, সেসব ক্ষেত্রে এখন আমরা প্রোফাইলেকটিক এনটিডি দিতে পারি। প্রোফাইলেকটিক এনটিডি আমরা দেই ইউজুয়ালি 28 থেকে 30 সপ্তাহে। 28 থেকে 30 সপ্তাহে মাকে আমরা প্রোফাইলেকটিক এনটিডি দিই।
এখন আপনি বলতে পারেন 28 থেকে 30 সপ্তাহে কেন দেওয়া হয়, কারণ তখন প্লাসেন্টাল বেরিয়ারটা থিন হয়ে যায়, এর জন্য এই এনটিডি আরো ভালো কাজ করে। এজন্য আমরা 28 থেকে 30 সপ্তাহে মাকে এনটিডি দিয়ে দেই। আরেকটা কোশ্চেন অনেকেই করেন যে একবার প্রথমবার বাচ্চা হয়েছে, কনসিভ করেছে, বাচ্চা হয়েছে, কিন্তু সে এনটিডি নেয় নাই, যদিও বাচ্চা পজিটিভ ছিল, বাচ্চাটা তো সুস্থ আছে, কোনো সমস্যা হয়নি। পরবর্তী টাইমে সে আর বাচ্চা নিল না, 10 থেকে 15 বছর পরে সে আবার কনসিভ করলো। ওই বাচ্চার কি আরএইচ আইসোমিনাইজেশন ডেভেলপ করার কোনো চান্স আছে কিনা, এই কোশ্চেনটা অনেকেই করেন। এটার অ্যান্সার হচ্ছে 100% আছে। কেন? কারণ আইজিজি লাইফ লং বেঁচে থাকে। একবার যদি আইজিজি মায়ের শরীরে তৈরি হয়ে যায়, তাহলে সেই আইজিজি লাইফ লং বেঁচে থাকবে। তার মানে 15 বছর কি 50 বছর পরেও যদি সে কনসিভ করে, তাহলেও কিন্তু বাচ্চার আরএইচ আইসোমিনাইজেশন হতে পারে। এই জন্য আমরা এনকারেজ করব কি, আরএইচ নেগেটিভ মাদারকে আমরা প্রোফাইলেকটিক এনটিডি দিব 28 থেকে 30 সপ্তাহে। এছাড়াও কোনো ব্লিডিং এর হিস্ট্রি যদি দেয়, তাহলে কিন্তু উইদিন 72 আওয়ার্সের মধ্যে আমরা এনটিডি দিব। এখন আরেকটা প্রশ্ন সবার কাছে আসে যে আপু, আমার একটা পেশেন্ট এরকম এসেছিল, তার আগের বাচ্চাটা পজিটিভ হয়েছে, বাচ্চা সুস্থ আছে, মা কোনো এনটিডি নেয় নাই, এখন সে আবার কনসিভ করতে যাচ্ছে, এখন সে কি করবে আসলে? এখন হচ্ছে আমরা এই সব ক্ষেত্রে কি করি, ইনডিরেক্ট কুম টেস্ট করি। মায়ের ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট কুম টেস্ট করি। ইনডিরেক্ট কুম টেস্ট করে দেখি মায়ের শরীরে কতটুকু এন্টিরেসাস অ্যান্টিবডি তৈরি হয়েছে, বা অ্যান্টিবডি, মোট কথা মায়ের শরীরে কতটুকু অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা আরএইচ আইসোমিনাইজেশন করতে যথেষ্ট। এখন ব্যাপারটা হচ্ছে, মায়ের শরীরে অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য আমরা টেস্ট করি কি, ইনডিরেক্ট কুম টেস্ট। এটা টাইটার করে আমরা দেখি যে মায়ের শরীরে কতটুকু অ্যান্টিবডি আছে বা তৈরি হয়েছে। এমনও হতে পারে ফার্স্ট প্রেগনেন্সিতে বাচ্চা পজিটিভ, মা নেগেটিভ ছিল, কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হয় নাই, বা অ্যান্টিবডি টাইটার যেটা আমরা করব ইনডিরেক্ট কুম টেস্ট, সেই অ্যান্টিবডি টাইটার নেগেটিভ। এটা হতে পারে। কি কি কন্ডিশনে হতে পারে সেটা বলছি। যেমন কয়েকটা কন্ডিশন, যেমন ধরেন বাচ্চার শরীরে যে অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেনটা দুর্বল, অথবা মায়ের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিটা দুর্বল, অথবা আমাদের এই যে আরএইচ আইসোমিনাইজেশনের জন্য মাত্র 0.1 ml ব্লাডের প্রয়োজন হয়। হতে পারে যে ডেলিভারির সময় একদমই খুবই সামান্য, মানে এত সামান্য যে 0.1 ml এর চেয়েও কম ব্লাড মায়ের শরীরে ঢুকে গেছে, এটা হতে পারে। অথবা আরেকটা জিনিস হচ্ছে, এই যে কনকারেন্ট যে এবিও ইনকম্পিটিবিলিটি যদি থাকে, তাহলেও আরএইচ আইসোমিনাইজেশন নাও ডেভেলপ করতে পারে। তাহলে এবি অ্যান্টিবডি টাইটার কিন্তু আগের বাচ্চা যদি পজিটিভও হয়, তাও কিছু ক্ষেত্রে অ্যান্টিবডি টাইটার নেগেটিভ হতে পারে। তাহলে এখন এরকম একটা পেশেন্ট আপনার কাছে এসেছে যে আগের বাচ্চা পজিটিভ, এখন সে হচ্ছে গিয়ে তখন সে অ্যান্টিবডি নেয় নাই, এখন সে আপনার কাছে আসছে যে ম্যাডাম এখন আমাকে অ্যান্টিবডি দেন। এখন আপনি প্রোফাইলেকটিক অ্যান্টিডি দিবেন কিনা সেটা দেখার জন্য আপনাকে করতে হবে ইনডিরেক্ট কুম টেস্ট। ইনডিরেক্ট কুম টেস্ট করে আমরা টাইটারটা দেখব, যদি টাইটার নেগেটিভ হয় তখনই আমরা মাকে অ্যান্টি-ডি ইনজেকশন দিয়ে দিব। কিন্তু টাইটার যদি পজিটিভ হয়, টাইটার যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু আমরা আর প্রোফাইলেকটিক অ্যান্টিডি দিয়ে কোনো কাজ নাই, তখন আমরা আর প্রোফাইলেকটিক অ্যান্টিডি দিব না। এখন টাইটার পজিটিভ হয়ে গেছে, এখন কাজ কি? এখন অনেকগুলো কাজ আছে, এগুলো আসলে পার্ট 1 এফসিপিএস পার্ট 1 রিলেটেড না, বা এফসিপিএস পার্ট 1-এর জন্য এই কোশ্চেনগুলো তেমন একটা আসে না। তখন দেখা যায়, তাও ছোট্ট করে একটু বলি, যদি এর থেকে পজিটিভ টাইটার আসে, সেসব ক্ষেত্রে আমরা রিপিটেডলি দেখা যায় 2 সপ্তাহ পর পর বা 4 সপ্তাহ পর পর আমরা অ্যান্টিবডি টাইটার করব, যতক্ষণ না ক্রিটিক্যাল লেভেলে পৌঁছায়। তো ক্রিটিক্যাল লেভেল কত? 1:16 বলা হয়। তো ক্রিটিক্যাল লেভেলে যখন পৌঁছে যাবে, তখন আমরা সিরিয়াল আল্ট্রাসোনোগ্রাম করব বাচ্চার সিরিয়াল আল্ট্রাসোনোগ্রাম করে দেখব বাচ্চার সিভিয়ার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। আর আরএইচ ইনকম্প্যাটিবিলিটিতে বাচ্চার সিরিয়াস যে কমপ্লিকেশন, সেটা হচ্ছে হাইড্রপস ফিটালিস যখন ডেভেলপ করতে পারে বা করে, তখন দেখা যায় আল্ট্রাসোনোগ্রামে কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাওয়া যায়, যেমন পলিহাইড্রামনিয়াস হতে পারে, প্লাসেন্টাল থিকনেস বেড়ে যায়, বাচ্চার হচ্ছে মানে পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন, ইকোজেনিক বাওয়েল, এগুলো ডেভেলপ করে। এগুলো যখন ডেভেলপ করে যাবে বা যেতে নেবে, তখন আপনার বুঝতে হবে যে বাচ্চার সিরিয়াস কমপ্লিকেশন বা হাইড্রোস ফিটালিস ডেভেলপ করেছে। এত কিছু আমাদের লাগবে না, তবে হাইড্রোস ফিটালিস ডায়াগনোসিস করার জন্য কি কি ফিচার
ফিচার আছে, সেই ফিচারগুলো আমাদের পার্ট ওয়ানের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো আমি বলেছি যে আমাদের ইমিউনাইজেশন হওয়ার জন্য মাত্র 0.1 ml ব্লাডই কিন্তু যথেষ্ট। অ্যান্টিবডি আমরা ডিটেক্ট করি কখন? অ্যান্টিবডি ডিটেক্ট করতে বা অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে 10 থেকে 16 সপ্তাহ। এরা কি দুই ধরনের, আইজিজি আর আইজিএম। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা 28 থেকে 30 সপ্তাহে যে প্রোফাইলেকটিক অ্যান্টিডি দিয়ে থাকি, 28 থেকে 30 সপ্তাহে, এটার পরিমাণটা কথা আমাদের দেশে যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল, সেটা হচ্ছে 300 মাইক্রোগ্রাম বা 1500 ইন্টারন্যাশনাল ইউনিট। এটার আমাদের এককগুলা ভালোভাবে জানতে হবে। যখন 1500 বলবে তখন সেটা ইন্টারন্যাশনাল ইউনিট হবে, আর যখন মাইক্রোগ্রাম বলবে বা 300 বলবে তখন সেটা হবে মাইক্রোগ্রাম। মাইক্রোগ্রাম। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের জানতে হবে যে মনে করেন এই যে বাচ্চা হয়ে গেছে বা হচ্ছে গিয়ে বাচ্চার হচ্ছে গিয়ে ডেলিভারির সময় হচ্ছে গিয়ে ফিটো প্লাসেন্টাল হেমোরেজ হয়েছে, মায়ের শরীরে ব্লাড ঢুকে গেছে। এখন অনেক সময় আমাদের জানতে চাওয়া হয় যে হচ্ছে মায়ের শরীরে বাচ্চা থেকে কতটুকু ব্লাড পাস করেছে। এটা দেখার জন্য আমরা যেই টেস্টটা করি সেটাকে আমরা বলছি কেবি টেস্ট বা ক্লে হাউসার বেড টেস্ট। এই টেস্টে কিভাবে করা হয়? এটা হচ্ছে মায়ের ব্লাডটা নেওয়া হয়। মায়ের ব্লাডটা কি পরিমাণ নেওয়া হয় সেটা হচ্ছে লো পাওয়ার ফিল্ড বলা হয়, 50 লো পাওয়ার ফিল্ড ব্লাড নেওয়া হয়। নেওয়ার পরে এটা আমাদের যে ক্লে হাউসার বেড টেস্ট যেখানে করে সেখানে দেওয়া হয়। সেখানে দেখে দেখা হয় যে এখানে কতটুকু ফিটো প্লাসেন্টাল বা কতটুকু ফিটাল আরবিসি পাওয়া গেছে। ফিটাল আরবিসি মানে ফিটাল আরবিসি আসলে কতটা ব্রেকডাউন হয়েছে। তাহলে ফিটাল আরবিসি দেখা যায় যে এখানে যদি বাচ্চার 80টা আরবিসি পাওয়া যায়, এই মায়ের হচ্ছে 50 লো পাওয়ার ফিল্ডে যদি 80টা আরবিসি পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে 4 ml এর মতো ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ হয়েছে। তার মানে ডেলিভারি বলেন বা যে কোনো সময়ে বলেন, যে হচ্ছে যখনই ব্লিডিং হয় আমরা ক্লে হাউসার বেড টেস্টের মাধ্যমে এটা ক্যালকুলেশন করতে পারি যে বাচ্চার কতটুকু ব্লাড মায়ের সার্কুলেশনে গেছে। মায়ের সার্কুলেশনে গেছে, এখান থেকে একটা কোশ্চেন বরাবরই আসে যে মিনিমাম কতটুকু হেমোরেজ হলে বা মিনিমাম কতটুকু ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ হলে আপনার এই ক্লে হোসা বেড টেস্ট পজিটিভ পাবেন। বলেন তো মিনিমাম কত হবে? মিনিমাম হবে 4 ml। 4 ml দেখেন, মিনিমাম হবে কি 4 ml, কারণ 4 ml এর কম যদি হয় তাহলে এটা ডিটেক্ট করতে পারবে না। তাহলে মিনিমাম 4 ml হলে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো বা ক্লে হোসা বেড টেস্টের মাধ্যমে এটা ডায়াগনোসিস করতে পারবো। আমরা কিভাবে প্রিভেনশন করি এটা আমরা অলরেডি বলেছি, যে চাইল্ড বার্থ প্লাস হচ্ছে গিয়ে প্রেগনেন্সি রিলেটেড যত কমপ্লিকেশনস আছে, অ্যাবর্শন, একটু প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রে, এমনকি অ্যাবডোমিনাল ট্রমা যদি হয় তাহলেও আমরা এনটিডি দিব উইদিন 72 আওয়ার্সের মধ্যে। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আছে যে হচ্ছে মাকে কতটুকু অ্যান্টিবডি দিব, এটা তো আমরা দেখলাম যে 300 মাইক্রোগ্রাম, 300 মাইক্রোগ্রাম দিব। তবে একটা জিনিস আছে যে আপনার যদি 12 সপ্তাহের আগে যদি কারো অ্যাবর্শন বা একটু প্রেগনেন্সি বা মোলার প্রেগনেন্সি হয়, সেসব ক্ষেত্রে আপনি মাকে 50 মাইক্রোগ্রাম এনটিডি দিবেন। 50 মাইক্রোগ্রাম এনটিডি দিবেন উইদিন 72 আওয়ার্স, মানে সময়টা ঠিকই থাকবে। কিন্তু যদি হচ্ছে গিয়ে মানে 12 সপ্তাহ কম হয়, মানে প্রেগনেন্সি জেস্টেশনাল এজ, তাহলে আপনি হচ্ছে গিয়ে 50 মাইক্রোগ্রাম দিবেন। আর যদি এর বেশি হয় তাহলে 300 মাইক্রোগ্রাম দিবেন। এখন দেখেন আরএইচ আর এবিওর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আমরা একটু দেখি। আরএইচ আর এবিও, আরএইচ এর ক্ষেত্রে দেখেন লেস কমন, ফ্রিকোয়েন্সিটা কমন, লেস কমন, কিন্তু এবিওটা মোর কমন। এখন আপনি বলতে পারেন যে আপু এটা তো মনে হয় উল্টা বলছেন। আপনি একটু খেয়াল করেন তো, একটু চিন্তা করেন তো, এবিওটা কিন্তু লেস সিভিয়ার, লেস সিভিয়ার, এই জন্য এটা নিয়ে অনেক বেশি রাগঢাক হয় না। আবার আরেকটা জিনিস হচ্ছে আরএসটার ক্ষেত্রে খেয়াল করেন, আরএসটার ক্ষেত্রে কিন্তু একটা ব্লিডিং এর হিস্ট্রি থাকতে হয়। ব্লিডিং এর হিস্ট্রি থাকলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্স বেশি। কিন্তু এবিওর ক্ষেত্রে দেখেন, এবিওর ক্ষেত্রে কি আমরা কোনো ব্লিডিং এর হিস্ট্রি কথা বলা হয়নি। প্লাস হচ্ছে এখানে কিন্তু ফার্স্ট বেবি বেশি এফেক্টেড হয়, ফার্স্ট বেবি বেশি এফেক্টেড হয়, এমনকি মায়ের জন্ডিস ডেভেলপ করে। এই জন্য দেখা যায় এবিও ইনকম্প্যাটিবিলিটিটা আছে ফ্রিকোয়েন্সির দিক থেকে মোর কমন। আচ্ছা, এটার বেসিক কি মেকানিজম এটা আমরা বলেছি যে মা আরএস নেগেটিভ হবে, বাচ্চা পজিটিভ হবে। আর এবিওর ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ মায়ের, আর এ অথবা বি ব্লাড গ্রুপ হচ্ছে বাচ্চা। প্রেগনেন্সি অ্যাফেক্টেড ইউজুয়ালি কি সেকেন্ড অর সাবসিকুয়েন্ট অ্যাফেক্টেড, আর এটা এবিওতে আমরা বলে ফেলেছি ফার্স্ট বেবি এফেক্টেড মোর।
সিভিয়ারিটি এটা খুবই লেস সিভিয়ার, এটা মোর সিভিয়ার। ব্লাড স্মিয়ারে যখন আপনি টেস্ট করবেন, আমরা এটা দেখেছি মাইক্রোস্পেরোসাইট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আর এখানে আমরা কি ভাই, ইরাইথ্রোব্লাস্টোসিস হয়, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা হাইড্রোপস ফিটালিস ডেভেলপ করে। এছাড়াও বাচ্চার কনজেনিটাল অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন ডেভেলপ করে। তারপরে দেখেন ডিরেক্ট কুম টেস্ট স্ট্রংলি পজিটিভ হবে আর এইচ আইসোমিনাইজেশনে, আর এবিওতে হবে উইকলি পজিটিভ অথবা নেগেটিভও আসতে পারে। কারণ কি, অনলি 3 to 4% ক্ষেত্রে আমরা পজিটিভ পাই, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে নেগেটিভই পাই। এখন একটা কোয়েশ্চেন একটু সলভ করি। আপনারা দেখেন কোয়েশ্চেনটা, এবিও হিমোলাইটিক ডিজিজ দেখেন অকার্স উইদিন 24 আওয়ার্স, দ্যাট ইজ ট্রু। কেন? কারণ এটা প্যাথোলজিক্যাল জন্ডিস। এনটিএ এনটিবি আর আইজিজি। এনটিএ এনটিবি কি, মায়ের শরীরে যে এনটিএ এনটিবি আছে সেগুলো কি, আইজিএম, আইজিএম। তার মানে এটা ফলস। ইনসিডেন্স ইজ হায়ার ইন গ্রুপ ও মাদার্স ক্যারিং বি ব্লাড গ্রুপ। আচ্ছা, এখানে একটু কথা আছে যে বাচ্চা যদি এ ব্লাড গ্রুপ হয় সেসব ক্ষেত্রে কিন্তু মানে এবি ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তার মানে বি ব্লাড গ্রুপের চান্স একটু কম, সেসব ক্ষেত্রে আমরা এটা ফলস দিব। ইন কন্ট্রাস্ট টু আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, দ্য ফার্স্ট বেবি ইজ অ্যাফেক্টেড 50%, দ্যাট ইজ ট্রু। Among 50%, 15% এবি ইনকম্প্যাটিবিলিটি, মোর দ্যান 1% হিমোলাইসিস হয়। আর আমরা মাত্রই দেখলাম কতটুকু, অনলি লেস দেন 1% হিমোলাইসিস হয়, লেস দেন 1% হিমোলাইসিস হয়। আরেকটা কোশ্চেন একটু সলভ করি, এটা এসবি, এটার অ্যান্সারটা আপনারা দেন। আপনারা যারা জুম লাইভে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, তারা একটু এটা অ্যান্সার দেবেন। ইউ ক্যারিড আউট অফ এলএসসিএস of RS negative pregnant lady at the hospital today. She gave history of prophylactic injection NTD administration about 5 days back. Next step of management. এখন আপনি দেখেন 5 দিন আগে তাকে এনটিডি একবার দেওয়া হয়েছে, এখন আপনি কি করবেন আসলে? তাকে কি রিপিট এনটিডি 3 দিনের মধ্যে দিবেন নাকি দিবেন না? সবার মধ্যে এই দুইটা কনফিউশন, তাই না? এই দুইটা মানে অপশনে কনফিউশন, বাকিগুলো তো আমরা এমনি বাদ দিয়ে দিচ্ছি যে এগুলো আসলে হবে না। তাহলে এখন এটার অ্যান্সার দেন যে আমরা কি এনটিডি দিব কি দিব না। আপনারা সবাই একটু অ্যান্সার দেন, যারা আমাদের সাথে জুম লাইভে যুক্ত আছেন তারাও অ্যান্সার দিতে পারেন, অথবা ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন তারাও অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, আপনাদের অনেকের অ্যান্সার হচ্ছে কোনো অ্যান্টিবডি দিব না, আবার অনেকের অ্যান্সার হচ্ছে 3 দিনের মধ্যে অবশ্যই দিব। এখন আমার অ্যান্সার হচ্ছে 3 দিনের মধ্যে অবশ্যই আমরা অ্যান্টিডি দিব। কেন দিব সেটা দেখেন, খেয়াল করেন। আপনি হচ্ছে অ্যান্টিডি আগে দিয়ে দিলেন, কিন্তু সবচেয়ে বেশি ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ কখন হয় আপনি বলেন তো? যখন ডেলিভারি হয়, যখন ডেলিভারি হয়, তার মানে ডেলিভারিতে একটা হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড কিন্তু মায়ের শরীরে ঢুকে যাচ্ছে। তাহলে তখন কিন্তু আরএইচ আইসোমিনাইজেশনের যে মিনিমাম ব্লাডটা লাগে তার জন্য যথেষ্ট। তো সেসব ক্ষেত্রে আগের যে ব্লাড, আগের যে এনটিডি, সেটা কিন্তু ফুললি প্রোটেক্ট করতে পারে না। এর জন্য অবশ্যই আপনাকে 3 দিনের মধ্যে এনটিডি দিতে হবে। তবে শর্ত একটাই, বাচ্চা পজিটিভ হতে হবে। বাচ্চা পজিটিভ হতে হবে। বাচ্চা যদি পজিটিভ হয় তাহলেই আপনি মাকে 3 দিনের মধ্যে এনটিডি দিবেন। আর যদি বাচ্চা নেগেটিভ হয় তাহলে কোনো এনটিডি আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই, কারণ হচ্ছে কি, আমরা দেখেন 5 দিন আগে যখন দিয়েছে তখন কিন্তু জানে না বাচ্চা পজিটিভ কিংবা নেগেটিভ, তখন দিয়েছে। কিন্তু যখন ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু বাচ্চার থেকে আমরা কর্ড ব্লাড পাঠাই। কর্ড ব্লাড কিন্তু আবার 2 ধরনের, এটা যদিও আমাদের পার্ট 1-এর কোশ্চেন না, তাও আমি একটু বলছি। কর্ড ব্লাড আবার 2 ধরনের, অক্সালেটেড ব্লাড আর নন অক্সালেটেড ব্লাড। একটাতে করা হয় হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপিং, তারপরে হচ্ছে বিলিরুবিন, আর হচ্ছে কুম টেস্ট, ডিরেক্ট কুম টেস্ট। মনে রাখবেন বাচ্চাদের থেকে ডিরেক্ট ব্লাড নেওয়া হয়, বাচ্চাদেরটা ডিরেক্ট কুম টেস্ট, মায়েরটা হচ্ছে ইনডিরেক্ট কুম টেস্ট করা হয়। আরেকটা স্যাম্পলে কি করা হয়, রেটিকুলোসাইট কাউন্টটা দেখা হয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটা যদি পার্ট 1-এর জন্য অত ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে কি না জানলেও চলবে। আমরা এটা জানবো যে এনটিডি ইনজেকশনটা আমরা উইদিন 72 আওয়ার্সের মধ্যে দিয়ে দেব যদি বাচ্চা পজিটিভ হয়, যদি বাচ্চা পজিটিভ হয়। আপনাদেরকে আরো 2টা কোয়েশ্চেন আমি গ্রুপে দিয়েছি, পিজি চ্যালেঞ্জার্স এবং টার্গেট গ্রুপে। একটা কোয়েশ্চেন ছিল যে কোনটাতে ডিরেক্ট কুম টেস্ট স্ট্রংলি পজিটিভ হবে, আপনারা অ্যান্সার অলরেডি দিয়েছেন যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আরেকটা কোয়েশ্চেন দিয়েছি যে কোন অ্যান্টিবডিটা আসলে আরএইচ আইসোমিনাইজেশনের জন্য যথেষ্ট। এটা আপনাদের মনে রাখতে হবে, আরএইচ বলেন বা এবিও বলেন, সবসময় কিন্তু আইজিজি যথেষ্ট। কারণ একমাত্র আইজিজি প্লাসেন্টা ক্রস হতে পারে। তো যেটা প্লাসেন্টা ক্রস করতে পারবে স্বাভাবিকভাবেই সেটাই কিন্তু আপনার এই যত ধরনের ডিফিকাল্টিস বা আইসো ইমিউনাইজেশন বলেন সেই জিনিসটার জন্য দায়ী থাকবে আইজিজি। তাহলে অ্যান্সার হবে আইজিজি।
তাহলে গাইনিডের আজকে যে আয়োজন ছিল এবিও এবং আরএইচ আইসোমিনাইজেশন, তাহলে সেই সেশনের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই সেশনের জন্য আমাদের এই জুলাই সেশনের জন্য আজকে আমাদের গাইনি ডে, জেনেসিস গাইনি ডে লাস্ট সেশন ছিল। ইনশাল্লাহ নতুন সেশনের আবার শুরুতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা এবার পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, একটু কোশ্চেন এসেছে, আমরা একটু কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন না আপু, থ্যাংক ইউ দিয়েছে। ওয়েলকাম আপু। আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোনো কোয়েশ্চেন করতে পারেন, আর কোয়েশ্চেন যদি না থাকে সবাই থ্যাঙ্কস দিচ্ছে, থ্যাংক ইউ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এছাড়াও আপনাদের আগামী পরীক্ষার জন্য, যখনই পরীক্ষাটা দেন, পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া নিয়ে দোয়া দিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।